সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাভার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে উলাল ব্রিজ রয়েছে। ব্রিজের নিচেই কিছুদিন আগে কুরিয়ার সার্ভিস কর্মী শাহরুখ রানাকে অত্যন্ত নির্মমভাবে রাতে বাসা থেকে ডেকে এনে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রায় গত 2 মাসে 15টিরও বেশি ঘটনা ঘটেছে ঠিক সাভার এরিয়াতেই। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো, চলুন আমার সাথে। সাভার ঢাকা শহরের গা ঘেঁষা আরেকটি থানা। তবে এখানে কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা অনেক বেশি। হয়তো এ কারণেই এখানে নিম্নবিত্ত ও মধ্যনিম্নবিত্ত সংখ্যা অনেক বেশি, জনসংখ্যার ঘনত্বও বেশি। এই মানুষগুলোর অধিকাংশ সময় কাটে ফ্যাক্টরিতে। সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় অনেক ফ্যাক্টরি। আর এই সন্ধ্যার পরে সাভার ও তৎসংলগ্ন আশুলিয়ার বেশ কিছু এলাকা পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। সাভারের বেশ কিছু ব্রিজের নিচ, রাস্তার মোড় ও ঝুপড়ি এলাকায় সন্ধ্যা নেমে এলেই বাড়ে অপরাধের দৌরাত্ম্য। আর এ কারণেই এই এলাকায় মাঝে মাঝেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এটি ঢাকা আরিচা মহাসড়ক। মূলত এটি সাভারবাসীর একমাত্র প্রধান সড়কও বটে। আর এই ব্রিজটির নাম সাভার ব্যাংক কলোনি উলাল ব্রিজ। ব্রিজের ভেতর বা নিচটা দিনে দেখলেই ভয় লাগে, আর রাতে এই জায়গা পরিণত হয় আড্ডা, নেশা আর নানা অপরাধীদের অভয়ারণ্যে। কুড়িগ্রামের শহীদ আলী ও মর্জিনা বেগমের 18 বছরের ছেলে শাহরুখ রানা ঢাকায় এসেছিল কাজের সন্ধানে। চাকরি করতেন স্থানীয় একটি কুরিয়ার সার্ভিসে। প্রতিদিনের মতো গত 29শে জুলাই তিনি সারাদিন ফ্যাক্টরিতে কাজ করেছেন। রাতে 9:30টার দিকে মেসে ফেরার পর তারই এক বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। আর ফিরে আসেনি শাহরুখ রানা। একদিন পর তার বাবা মাকে থানা থেকে ফোন করে জানানো হয় মারা গেছে শাহরুখ রানা। দিনের 1টার সময় খবর হলাম যে আমার ছেলে নাই দুনিয়াতে। আমার ছেলে কি হয়ে গেছে আমি জানি না। আমার ছেলের বিচার চাই, আমার ছেলের বিচার চাই। আমার একমাত্র ছেলে শাহরুখ রানা, আমার কলিজার টুকরা চোখের মানি আমাকে কি আর নিয়ে গেছে। আমি তার বিচার চাই, আমি তার বিচার চাই। আমার ছেলে কি অপরাধ করছিল? আমার ছেলে খুব ভালো ছেলে, আমার ছেলে কারো অপরাধ করে না, কি জন্য সর্বনাশ করলো আমি মা সহ্য করতে পারতেছি না। আমি মা সহ্য করতে পারতেছি না। আমার মতো মা আর কোনো মার কলিজা যেন ছিঁড়ে না নেয়। আমার মতো মার কোনো মার বুক যেন খালি না করে। আমি এর বিচার চাই। আপনি শান্ত হন, আমরা দেখছি। আচ্ছা, আপনি তো বাবা, একজন বাবা হিসাবে আপনার কাছে জানতে চাই যে আপনি কখন জানলেন বা আপনার সন্তান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি বাড়িতে কাজ করতেছিলাম, কাজ করার পরে
মোবাইল ঘরে ছিল, 1:15 সাভার থানা থেকে ফোন যায়, তাহলে যে আপনার ছেলেকে হত্যা করেছে কেউ। আমি তখন আর বলতে পারি না, তখন সময় বাজে 1:15 বুধবারের দিন। এই জিনিসটা কে করলো কি না করলো সেটা তো আমি ভালো করে জানি না। আমার ছেলে তো কোনো অপরাধ ছিল না, কোনো নেশাবানি করে নেই। ছেলে খাওয়ার মধ্যে একটা পান খাইতো, আর মাঝে সময় সব হাসি খুলি কথা বলতো, মনে ফুর্তিতে থাকতো। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না বাবা আমার ছেলে গায়ের সাথে আমি কোনোদিন একটা হাত লাগাইছি, আমি করতে পারি না। আর আমার ছেলে সেইভাবে কি মারলো আমি করতে পারি না স্যার। আমার ছেলে জন্য আমি খুব একটা দুঃখিত। আমি ছেলে আমার কলেজের টুকরিকে আবার নিয়ে গেল ছেড়ে, আল্লাহ তাদের জন্য তুমি বিচার করো আল্লাহ। আমি চাই যে আল্লাহ আপনারা তাড়াতাড়ি করে শেষ খুনিকে আপনি সাজা দেন, তাড়াতাড়ি করে ধরেন। থানা আলা কোনো কেরার করতেছে না, থানাকে বিচার দেওয়া হয়েছে, থানায় কেস করা হয়েছে। থানা আলা বলে যে আমরা তো আসামি ধরেছি, সে কিন্তু আসামি কিন্তু সে নয়, যে আসামি সামনেতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে তারা কোনো প্রতিবাদ নিচ্ছে না থানা আলারা। তখন আমাদের করার কিছু না, অনেক গরিব মানুষ হিসাবে কর্তব্য যেটুকু করার দরকার আপনারা করেন, আমার কোনো উপায় নাই। দর্শক মণ্ডলী, শাহরুখকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার পর এই ব্রিজের নিচে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেই ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে এনেছিল অর্থাৎ তার বন্ধু এবং আরও কয়েকজন, তাদেরকে স্থানীয়ভাবে চিহ্নিত করা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি, এমনকি তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে আমাদেরকে বলছে যে এই জায়গায় খুন হয়েছে, মানে এটা হচ্ছে সেই উলাল ব্রিজের নিচ। উলাল ব্রিজের নিচে এই জায়গায় খুন হয়েছে। একে কে এবং কারা, গালিব কিন্তু সাথেই ছিল, রুম থেকে গালিবে নিয়ে আসছে। গালিবকে? গালিব ওই অফিসের চাকরি করে, ওই শাহরুখের সাথে ঘোরাফেরা করে, ওই অফিসের কর্মকর্তা একজন। ও সাথে আসছে, রাত 9:30টার দিক তো আসলো। আসার পর এই জায়গায় খুন হয়েছে আমরা শুনতে পারলাম। খুন কইরা থুইয়াকে চলে গেছে। এ খুব ক্লান্ত অবস্থায় ছিল। এক রিক্সাওয়ালা এদিকে যাত্রী সহকারে নিয়ে যায়, পরে আমার ভাইস্তে রিক্সাওয়ালাকে ডাকছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পরে ওই রিক্সাওয়ালা এখানে আসলো, যাত্রী বলল যে ভাই আপনি একে নিয়ে যান, এ তো মারা যাচ্ছে, কে এবং কাহারা খুন করছে, আপনি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান। ওই রিক্সাওয়ালা ওনাকে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে যাওয়ার পর সে মারা গেছে। এখন তার তো কোনো পরিচয় নাই। ওই মেডিকেল থেকে থানায় ফোন করছে, পুলিশ যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট নিছে, তারপরে সে পরিচয় পাইছে, পাওয়ার পর সে আমাদেরকে সংবাদ করছে। আচ্ছা, আপনি চাচা হিসাবে কি মনে করেন এই ঘটনাটা কেন হয়েছে, বা তার সাথে কোনো শত্রুতা ছিল কারোর সাথে? তার সাথে কোনো শত্রুতাতে ছিল না, আমরা জানি না। আসলে ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, এর মতো ভালো ছেলেই হয় না। আমরা অফিসে গেছি, অফিসে যা জিজ্ঞাসাবাদ করছি ছেলে কেমন ছিল, কয় এর মতো কোনো ছেলেই ছিল না, এর কোনো নেশা পানি না, সিরিফ একটাই নেশা ছিল, সে খালি পান খাইতো আর আমাদের সাথে খুব হাসি মস্করা করতো, খুব ভালো ছেলে ছিল। ঘটনা ঘটার পর সাভার মডেল থানায় আমরা একটা মামলা করি, হত্যা মামলা দায়ের করা হয়। এবং হত্যা মামলা করার পরে আমরা লাশ নিয়ে বাসায় চলে যাই। চলে যাওয়ার পরে আমরা ওখান থেকে 2 দিন পরে ওনার সাথে আবার যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি আমাদের বলে যে আপনাদের সন্দেহমূলক কে কে আছে আপনারা বলেন। আমরা সন্দেহমূলকভাবে নাম বলে দিই, গালিবের নাম বলা হয়, ওর সাথে ছিল, এবং গালিবের নাম বলা হয়, এবং ওর যে 2জন রুমমেট ছিল জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়। এবং আমরা এইভাবে বলে দিই, বলার পরেও এ পর্যন্ত গালিব ওদের সামনে ঘুরতেছে, এবং ওর রুমমেট যে আছে এই রুমমেটকে ধরা তো দূরের কথা, এ পর্যন্ত এখন আবার জিজ্ঞাসাবাদ করা পর্যন্ত হয়নি। আমরা থানা থেকে এসআইয়ের মাধ্যমে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না। শুধু এসআই না, ওসি স্যার যে আছে ওনার মানে টোটাল থানা থেকে কোনো প্রকার যে সহযোগিতা পাবো আমরা এই আসামি ধরার জন্য, এ প্রকার কোনো সহযোগিতা পাচ্ছি না। তাই আমরা চাই খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হোক। এবং আসামি খুব ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে, ও যে যার সাথে বের হয়েছে সেদিন যে রাত্রে যে ঘটনা ঘটছিল, ওই ঘটনাটা যে রাতে ও বের হয়েছে গালিবের সাথে যে বের হয়েছে সেই ভিডিও ফুটেজ পর্যন্ত আমরা এসআইকে সংগ্রহ করে দিয়েছি ওখান থেকে, ওদের অফিস থেকে। দেওয়ার পরও আমরা তারপরও বলছি যে খুব দ্রুত একে জিজ্ঞাসাবাদের জন্য অ্যারেস্ট করেন। এ পর্যন্ত এসআই এই পর্যন্ত ধরতেছে না, এবং আসামি এসআইয়ের সামন দিয়ে ঘুরতেছে, উনি ওটা ধরতেছে না, না ধরে উনি একজন ছিনতাইকারী
উনি রাস্তা থেকে তুলে নিয়ে আমাদের এই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য বলতেছে যে এইটাই আসামি, কিন্তু আমরা আমাদের যে কোনো একজন ওই ইয়ের সাথে ওই আসামির সাথে থানায় গিয়ে দেখা করে পরে ওনার সাথে জিজ্ঞাসাবাদ করা হয় এবং উনি এই খুনের সাথে জড়িত না। কিন্তু যারা জড়িত আমাদের ভিডিও ফুটেজ দিলাম, সব কিছু টোটাল আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরও এ পর্যন্ত ওই দিক ধরতেছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং খুব দ্রুত আগামী 24 ঘন্টার ভিতরে আমরা আশাবাদী, প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে, আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে আসামিরা খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং আমরা যেন সুষ্ঠু ও ন্যায় বিচার চাই। আমরা আরও জানতে শাহরুখ যে বাসায় থাকতো সেখানে যাই। যেদিনও মারা যায় সেদিন কি আপনি ছিলেন? আপনারা সেদিন আমরা ডিউটিতে আসছিলাম। কখন জানছেন যে ঘটনা হয়েছে? সেদিন বলতে যেদিন মারা যায় হয়তো ওই দিনই আমরা আসছি রাজশাহী থেকে। এসে কি রাতে ওর সাথে দেখা হয়েছিল? না না, রাতে দেখা হয়নি। এই রুমটাতেই ছিল? জি, এই রুমে ছিল। আর কে কে ছিল ওর সাথে এই রুমে? এই রুমে ও ছিল আর 2 জন ছিল। যে ওই ডিজিটাল মোবাইলটা একজনের কাছে বিক্রি করতে দিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? কার মোবাইল? যে মারা গেছে তার মোবাইলটা হ্যাঁ, একজনের বিক্রি করতে দিয়েছিল একজনের কাছে। আচ্ছা, বিক্রি করতে নিলে ওই ডিজিটাল মোবাইলের মধ্যে যে মোবাইল কিনবে হ্যাঁ, মোবাইল নাম্বারটা ঢুকাইছিল, সিমটা ঢুকাইছিল। আচ্ছা, সিমটা ঢুকাইলে হ্যাঁ, ডিজিটাল আইমি নাম্বারে ধরা পড়ে গেছে, তার সিমটা ঢুকাইল। আচ্ছা, ঠিক আছে। পরে দেখা গেল যে আমরা প্রযুক্তির মাধ্যমে ওকে করলাম, আচ্ছা, ওকে জিজ্ঞাসাবাদ করলাম। ও বললো যে ওই এটা তো অমুকে বিক্রি করতে আনছিল। পরে আমার সিম ঢুকিয়ে আমি পরীক্ষা করছি যে মোবাইলটা ঠিক আছে কিনা। পরে দামে বলে নাই, ও চাইছে বেশি দাম, এই জন্য আর ওটা কিনে নাই। আচ্ছা, ওটা পরে আবার নিয়ে চলে গেছে। পরে আমরা আর কি বলতে গেলে কে কোন লোকটা এই মোবাইলটা বিক্রি করতে আনছিল, মানে ওই লোকটাই মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ওই লোকটার নাম হলো সদীপ। ওকে ধরছেন আপনারা না? হ্যাঁ, আচ্ছা, ধরছি। তারপরে ওকে রিমান্ডেও আনছি, জিজ্ঞাসাবাদ করছি। আমি মোটিভটা বুঝতে পারছি আর কি। মোটিভটা হচ্ছে ওই ছেলেটার একটু অভ্যাস খারাপ ছিল আর কি। আচ্ছা, ওই যে ওই ব্রিজে চালে ওখানে কিছু খারাপ ছেলে মেয়ে যে থাকে আর কি, বিজ্ঞানী বা ওই খারাপ ছেলে মেয়েরা থাকে। আচ্ছা, ওখানে সম্ভবত ওখানে গেছিল, ওখানে যাওয়ার পর দুই জায়গায় রেখে বলে বসে। আচ্ছা, আচ্ছা, মোবাইল আছে, টাকা বেশি ছিল না, মাত্র 135 টাকা ছিল। জি জি, 135 টাকা ছিল আর মোবাইল ছিল। মোবাইলটা ওই হয়তো 10 দিন করছে, এটা তো বেশ শক্তিশালী ছিল। গাড়ি নাই 10 দিন করছে, হয়তো গাড়ি মেরে দিচ্ছে। গাড়িটা টাকা মতো লেগে গেছে, মারা বেশি সময় নাই, মারা গেছে। বুঝতে পারছি। ঠিক আছে। ঘটনাটা তাকে ধরছি ওই করাই দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, 100% শিওর, কিন্তু ও 160 করবে না, মানে সরাসরি স্বীকার করে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আরো মামলা খাইছে, আরো 500 টাকা মামলা আছে। সাভার নিয়ে বর্তমান প্রেক্ষাপটে যে প্রসঙ্গগুলি আসছে বারবার, যে হত্যাকাণ্ডের মাত্রাটা বেড়ে গেছে, হত্যার সংখ্যাটা বেড়ে গেছে, খুন, রাহাজানি, ধর্ষণ, গুম এর মাত্রাটা বেড়ে গেছে। এটা হয়েছে মূলত সাভারে কিছু অভ্যাসগত অপরাধী আছে, প্রথাগত অপরাধী আছে, গোষ্ঠীগত অপরাধী আছে, শ্রেণীগত অপরাধী আছে। সেই অপরাধীরা সময়ের প্রয়োজনে, মানে সময়ের পরিবর্তনের পরিণতিতে আজকে সেই সময়ের সুযোগটাই তারা নিচ্ছে। সাভার কিন্তু সভ্যতম জায়গার একটি অন্যতম জায়গা। এই অন্যতম আবাসভূমি হওয়ার কারণে সেখানে সব ধরনের শ্রেণী পেশার মানুষের বসতবাস গড়ে উঠেছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে ওটা বেশ ভালো ভূমিকা রাখছে। জনগণের সংখ্যা বেড়ে গেছে, পরিণতিতে অপরাধীর সংখ্যাও বেড়ে গেছে। সাভারে যদি গত 20 বছরে 500টা খুন হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে প্রত্যেকটা খুনের পেছনে কমপক্ষে একজন লোক জড়িত। তাহলে 500টা খুনের পেছনে কমপক্ষে 500 লোকের যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি হওয়ার কথা। ধরে নিলাম 250 জনের ফাঁসি হওয়ার কথা, 250 জনের যাবজ্জীবন হওয়ার কথা। কিন্তু সাভারের যদি পরিসংখ্যান এখন এইভাবে স্ট্যাটিস্টিক্স বের করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে কমপক্ষে একজন লোকেরও ফাঁসি সম্ভবত হয় নাই। এমনকি যে রানা প্লাজার ঘটনা দীর্ঘদিন আগে ঘটেছে, এখন পর্যন্ত তার বিচার প্রক্রিয়া শেষ হয় নাই। 500 জন ব্যক্তি খুন হওয়ার পরে যদি দেখা যায় যে 500 জন খুনির মধ্যে 250 জনেরও যাবজ্জীবন না হয়, 250 জনের ফাঁসি না হয়, অর্থাৎ সকল আসামি যদি বেকসুর খালাস হয়ে যায় বিভিন্ন টায়ারে, বিচারিক আদালতে হতে পারে,
আপিল আদালতে হতে পারে, রাষ্ট্রপতির ক্ষমার কারণে হতে পারে, সবাই যদি খালাস পেয়ে যায় তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? অপরাধীরা অনুপ্রাণিত হলো, উজ্জীবিত হলো যে খুন করলে টুডে আর টুমোরো আমার আর সাজা বহাল থাকবে না, অথবা আমার সাজা হবে না। আর উচ্চ আদালতে যেটা করতে হয়, করা উচিত বা করার সঙ্গত আমরা মানে বিশ্বাস করি, মনে করি, সেটা হচ্ছে বেনিফিট অফ ডাউটের কারণে বা সাক্ষীর বা প্রসিকিউশনের বিভিন্ন ভুল ত্রুটি ধরেই সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। এই সকল আসামিকে বেকসুর খালাস না দিয়ে যে আসামি খুনের সাথে সরাসরি জড়িত এটাকে যে কোনোভাবে আইনি প্রক্রিয়ার মধ্য থেকেই যে কোনোভাবে আইডেন্টিফাই করে যদি তার ফাঁসি বা যাবজ্জীবন নিশ্চিত করা যেত, আর এটা যদি প্রত্যেকটা খুনের পিছনে একজন ব্যক্তিকেও ফাঁসি দেওয়া যেত, একজন ব্যক্তিকেও যাবজ্জীবন দেওয়া যেত, আর বছরে যেখানে 100 মতো লোক খুন হয় বা 50 জনের মতো খুন হয়, সেখানে যদি 50টা বা 100টা ব্যক্তিকে যাবজ্জীবন অথবা ফাঁসিতে লটকানো যেত, তাহলে ওই এলাকার অপরাধীরা এলাকা কেন দেশ ছেড়ে পালাতো। পরিণতিতে কী হচ্ছে? সকল আসামি বেকসুর খালাস হওয়ার কারণে, বিচারহীনতার কারণে জনগণ, ভদ্র শ্রেণী, শিক্ষিত শ্রেণী, দুর্বল শ্রেণী তারা দেশ ছেড়ে পালাচ্ছে, আর অপরাধীরা অপরাধের অভয়ারণ্য বানায় ফেলছে সাভারকে। হত্যা মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে, আসামিদের সাজা যত দ্রুত কার্যকরী হবে, ফাইনালি তাদের ফাঁসি হবে বা যাবজ্জীবনটা কনফার্ম হবে, তখন এলাকার অপরাধীর সংখ্যা কমে যাবে, অপরাধের প্রবণতা কমে যাবে, মাত্রা কমে যাবে, অপরাধীরা ভয় পাবে। সাভারে যেটা হয়েছে, অপরাধীরা এখন আর ভয় পায় না, ভয় পাচ্ছে মানুষ, ওখানকার সাধারণ জনগণ। কিন্তু যারা ক্রিমিনাল তারা প্রত্যেকটা খুনের পিছনে তারা আনন্দ পাচ্ছে, প্রত্যেকটা অপরাধের পিছনে তারা আনন্দ পাচ্ছে, প্রত্যেকটা ধর্ষণের পিছনেই তারা আনন্দ পাচ্ছে। এটা কার্যকরভাবে কমাতে হলে, থামাতে হলে, অথবা একেবারে বন্ধ করতে হলে সাভারে ক্যান্টনমেন্ট আছে, সাভারে একটা বলিষ্ঠ থানা আছে, থানা, র্যাব, পুলিশ, ক্যান্টনমেন্ট যৌথভাবে সাভারে সাঁড়াশি অভিযান চালাতে হবে। চালিয়ে যারা অপরাধ প্রবণতা আছে অথবা যাদের অপরাধের হিস্ট্রি আছে তাদেরকে আইনের আওতায় এনে আবার জেলে ঢুকাতে হবে। বিগত কয়েক মাস ধরে যেটা হয়েছে, বিভিন্ন শ্রেণীর অপরাধীরা খালাস পেয়েছে অথবা জামিন পেয়েছে, তারা গিয়ে যে নতুন আক্রমণ করছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে। জামিনের ক্ষেত্রে যেটা নন বেলেবল, সেটা নন বেলেবলি জেলা জজকে পর্যন্ত, জেলা জজ যেটা মিসকেসে দেয়, জেলা জজ পর্যন্ত সেটা যেন কনসিডার করেন যে নন বেলেবল ইজ অলওয়েজ নন বেলেবল। জেলা জজ নন বেলেবলে কেন বেল দিবেন? যদি দিতে হয় মহামান্য হাইকোর্ট দিক বা মহামান্য সুপ্রিম কোর্ট বা আপিলের ডিভিশন দিক। খুব সহজেই যদি জামিন পেয়ে যায়, জামিন পাওয়ার সাথে সাথেই কিন্তু হত্যা বা হত্যার মতো আরেকটা ঘটনা তারা ঘটাই ফেলবে। দর্শক মণ্ডলী, একটি জরিপ চিন্তা করে দেখুন, গত 2 সপ্তাহে 15টিরও বেশি ঘটনা ঘটেছে এই সাভারেই, যেটির আদৌ কোনো কুল কিনারা এখন পর্যন্ত পুলিশ করতে পারেনি। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সচেতন হলে, আরও অ্যাক্টিভ হলে এই সমস্যার সমাধান সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।